ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর সাথে আমার একদিনের একটা অভিজ্ঞতা দিয়ে শুরু করি। ওনার সাথে কিছু কাজ করছি, তখন আমি ওনার সাথে মাঝে মাঝে বসি। একদিন আমি নিচে অপেক্ষা করছি, উনি তখন এসে পৌঁছেননি গণস্বাস্থ্য নগর হাসপাতালের নিচে। উনি আসলেন, উনি সহ লিফটে উঠবো। সেখানে লিফটে ওখানে একজন লোক দাঁড়িয়ে আছে। রিসেপশন থেকে বলা হলো যে এই ভদ্রলোক দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন জাফরুল্লাহ চৌধুরীর সাথে, উনি কথা বলতে চান। তো জাফরুল্লাহ চৌধুরী দাঁড়ালেন। ওই ভদ্রলোক গণস্বাস্থ্য হসপিটালে এসছেন, ওখানে ওনার কারো চিকিৎসা হচ্ছে, মানে হচ্ছে না, ইনফ্যাক্ট আগে হয়েছিল। উনি ওনার এলাকায় চলে গিয়েছেন, আবার এসছেন ওই রোগীকে রেখে। আমি সাক্ষী, আমার সামনে উনি জাফরুল্লাহকে বলছেন, স্যার আপনার তো 2টা কিডনি নষ্ট, আমার একটা কিডনি আপনাকে দিতে চাই, আপনি একটু পরীক্ষা করে দেখেন আপনার সাথে আমার কিডনি মিলে কিনা। আমি শুনছি পরীক্ষা করে দেখতে হয়, মিলতে হয়। খুবই গ্রামের সাধারণ একজন মানুষ। উনি এই হসপিটালে এসেছিলেন, ওনার কারো চিকিৎসা হয়েছিল, জাফরুল্লাহ চৌধুরীকে চিনেছিলেন, জেনেছিলেন। আমার না সেদিন, আমরা একটা কথা বলি না, ঈর্ষা হয়, হিংসা হয়। আমি এভাবে বলি না কখনো, কিন্তু যে সিচুয়েশনে আমরা ঈর্ষা হয়, হিংসা হয় কথাগুলো বলি, ঠিক সেরকম একটা সিচুয়েশন। কোনো আত্মীয় না, কিছু না, একেবারে অপরিচিত একজন মানুষ তাকে কিডনি দিয়ে দিতে চাইছেন, and he was serious about that. আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম। আমি ডাক্তার জাফরুল্লাহকে বললাম, আমি তো একেবারে আপ্লুত এটা দেখে। তখন উনি জানালেন এটা ওনার জীবনের প্রথম ঘটনা না, ওনাকে কিডনি দিতে চেয়েছে এমন ঘটনা আরও আছে। জাফরুল্লাহ চৌধুরীকে আমি চিনি 16-17 সালের দিক থেকে। তখন থেকে ওনার কিডনিতে সমস্যা। উনি ডায়ালাইসিস করে 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 ওনার দিন কাটান, চলেন। মানে একটা মানুষ দিনে, মানে সপ্তাহে 2বার ডায়ালাইসিস নেন। এই তথ্য আমরা যারা জানি, তারা এরপর তার দৌড়ঝাঁপ যতটুকু আমরা খেয়াল করি, এই ঘটনাগুলো তো আমাদের এই সময় থেকে এখন পর্যন্ত পুরোপুরি ওনার সাথে কানেক্টেড যেহেতু ছিলাম, খুব কাছ থেকে যেহেতু দেখেছি, জানি এই মানুষটা আসলে কী করে বেড়ান। মানে জাফরুল্লাহ কি করেছেন, ওনার কি কৃতিত্ব আছে। উনি ওষুধ নীতি করেছেন, উনি স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের ওনার পাসপোর্ট পুড়িয়ে ফেলে স্টেটলেস নাগরিক হয়ে গেছেন, মানে পাকিস্তানের পাসপোর্ট পুড়িয়ে ফেলেছেন। তারপরে ব্রিটেন থেকে একটা কাগজ লিখিয়ে চলে এসছেন FRCS পরীক্ষার সামনে। অনেক কিছু আমরা বলতে পারি। আমি আসলে এই কথাগুলো নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না। আমরা যারা জাফরুল্লাহ চৌধুরী কি করেছেন সেটা সম্পর্কে বিস্তারিত জানি না, তারা একটু খোঁজ করে জেনে নেওয়া দরকার আছে। উনি কিভাবে একটা স্বাস্থ্য বিষয়ক NGO তৈরি করে কিভাবে মানুষের কাছে খুব সস্তায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করেছিলেন, একটু জেনে নেওয়া দরকার আছে। উনি কতটুকু সাফল্য পেয়েছেন, কতটুকু সফল হয়েছেন, সেটা ভিন্ন আলোচনা, ভিন্ন তর্ক, বা ওনার এই দেখার দৃষ্টিভঙ্গিটাও কতটুকু সঠিক সেটা নিয়েও ডিবেট হতে পারে। কিন্তু কি করেছেন, ওরা কি করতে চেয়েছেন, সে জায়গাগুলো একটু দেখা আমাদের জন্য দরকার আছে। আমরা ঘটনাচক্রে এই মানুষটার সময়ে বেঁচেছিলাম। ওনার সাথে আমার খুব ঝগড়াঝাটি হতো। মানে আমি তো ওনার সাথে ঝগড়া করা যায় না, বকাঝকা করতেন আমাকে প্রচুর। যেমন এই যে স্বাস্থ্য নিয়ে বললো, আমি বরং আমার কিছু পার্সোনাল কথা বলি, তাতে ওনাকে একটু চেনা যাবে, ওনাকে একটু বোঝা যাবে। এবং জাফরুল্লাহ চৌধুরীর কাছ থেকে সবচেয়ে বেশি কোন জিনিসটা আমি শিখেছি সেই জিনিসটাও বলবো, সেটা সম্ভবত সবার কাজে লাগতে পারে। এই যে স্বাস্থ্য ব্যবস্থার কথা বলছি, আমি ব্যক্তিগতভাবে মনে করি পুরো স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব স্টেটের নেওয়া উচিত। আমি একটা ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণ রাষ্ট্রে বিশ্বাস করি, যেই রাষ্ট্রে কতগুলো অত্যাবশ্যকীয় সেবা, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা পুরোপুরি স্টেটের হাতে থাকবে, ওখানে কোনো বেসরকারি অপারেটরই থাকবে না। ইউরোপের স্টেটগুলোতে, ওয়েলফেয়ার স্টেটগুলোতে এরকম আছে। উনি পছন্দ করতেন না, প্রচণ্ড, মানে এটা নিয়ে তর্ক করতে গেলেই প্রচুর বকাঝোকা খেয়েছি। একটু রেগে যেতেন, একটু ইনটলারেন্ট ছিলেন, একগুঁয়ে ছিলেন, গোয়ার ছিলেন। কিন্তু একগুঁয়ে গোয়ার হওয়ার কারণেই না
উনি অনেক কিছু করতে পেরেছেন, আমার এটাও এখন মনে হয়। ওনার সাথে কাজ করতে গেলে মাঝে মাঝে এই প্রচণ্ড একগুয়েমি দেখে মাঝে মাঝে কেমন কেমন লাগবে, কিন্তু আমরা না আবার অনেক বুঝি ফেলি, আবার অনেক কনভিন্সড হয়ে যেতে আমাদেরকে দিয়ে আসলে তেমন কিছু হয় না, হয় নাই। জাফরুল্লাহকে দিয়ে হয়েছে, জাফরুল্লাহকে দিয়ে হয়। করোনার কথা মনে পড়লো। করোনা যখন প্রথম ধরা পড়ে আমি নিজে ভয় পেয়েছি। আমার ক্রনিক অ্যাজমা আছে, সেই কারণে আমি একটা ভালনারেবল মানুষ হতে পারতাম যদি আমার করোনা হতো। মানে আমার হাসি পায় এখন, নিজের প্রতি করুণাও হয়। ডক্টর জাফরুল্লাহ করোনার মধ্যে বেরিয়ে নানান জায়গায় যাচ্ছেন, প্রোগ্রাম করছেন। উনি 2বার ডায়ালাইসিস নেন, এটাকে আমরা কিডনি পুরোটাই শেষ হয়ে গেছে, এটা এখন আর ওনার লোড নিতে পারছে না। উনি বেরিয়ে গেলেন। উনি ওদের মানে করোনায় যারা ক্ষতিগ্রস্ত আছে তাদের জন্য নানা রকম ত্রাণের ব্যবস্থা করলেন। প্রোগ্রাম হচ্ছে তখন কিছু কিছু, উনি রাস্তায় নেমে কথা বলছেন। ওনার করোনা হয়ে গেল, এরপর করোনা যখন হয়ে গেল তখন আমার মনে হচ্ছে এই মানুষটা মনে হয় আর বাঁচবেন না। সবচেয়ে যে মানুষগুলো করোনায় মৃত্যু ঝুঁকিতে থাকে তারা হচ্ছে শরীরের খুব ভাইটাল কোনো অর্গান যাদের ক্ষতিগ্রস্ত থাকে, হার্ট, কিডনি, লাং। আমরা যারা বেসিকটুকু জানি, একটা কিডনি নষ্ট হওয়া মানে এটা শরীরের নানা জায়গায় সব ভয়ঙ্কর প্রভাব পড়া, না সেটা হয়েছে। কিন্তু মানুষটা বেঁচে গেলেন, বেঁচে শুধু গেলেন না, এরপর উনি একেবারে অকর্মণ্য বা একেবারে বেডে পড়ে গেছেন তা না। মানে একটা মানুষ তার মনের সাহস দিয়ে কি করতে পারে তার একটা অসাধারণ প্রদর্শনী হতে পারে জাফরুল্লাহ যা যা করেছেন। এরপরও ক্রমাগত চলেছেন, মানে হুইল চেয়ারের শেষের দিকে আমরা যারা তাকে একটু ফলো করেছি দেখেছি, ছবি এসছে, ভিডিও আছে, উনি হুইল চেয়ারে করে আসতেন। উনি বলতেন আমাকে যদি 2জন মানুষ ধরে তোলার মতো তোমাদের থাকে আমি তোমাদের অনুষ্ঠানে যাব। রাস্তায় খুব ছোট সংগঠন যাদেরকে কেউ চেনে না ডেকেছে, উনি গেছেন। মানে আমার কাছে না সত্যিও অবাক লাগে, একটা মানুষের মধ্যে কি আছে, একটা মানুষের মধ্যে কোত্থেকে এরকম একটা একগুঁয়েমি, এই পাগলামি, একটা পাগল না হলে এসব কেউ করে। বাট ইট ডিড। ওনার প্রচুর বন্ধু বান্ধব আমেরিকাতে আছে। ওনাকে জিজ্ঞেস করলাম যে তখন বাংলাদেশে তো কিডনি ট্রান্সপ্লান্ট নিয়ে সমস্যা আছে, আমরা জানি যে একেবারে নিকট আত্মীয় ছাড়া দেওয়া যায় না। এই আইনের জন্য উনি নিজে প্রচণ্ড চাপ তৈরি করছেন যে না, এই আইন পাল্টাতে হবে, অন্যদেরও ডোনেট করার ব্যবস্থা থাকতে হবে। এবং উনি বললেন যে আমরা জানি, আমরা খোঁজ মেরে দেখবো যে বিশ্বে জাফরুল্লাহ চৌধুরী কতটা পরিচিত মানুষ। ওনার কাছে বিভিন্ন দেশ থেকে, আমি ডিটেল আর বলছি না, উনি আমাকে স্পেসিফিকলি বলছেন এখান থেকে অফার এসছে, তুমি আসো, তোমার কিডনিটা আমরা ট্রান্সপ্লান্ট করে দেই। তাই আমি বলছি আপনি যাচ্ছেন না কেন? উনি আমাকে বলেন আমি দেশে ছাড়া কোথাও এই কাজ করব না। তো দেশে তো আইন এটা পারমিট করছে না এখন, জন্য না করলে নাই, যেদিন করবে সেদিন হবে। এই প্রসঙ্গে একটু জানিয়ে রাখি, এবার যে উনি চরমভাবে অসুস্থ হয়ে পড়লেন তার আগে উনি স্পষ্ট, আমরা ওসিয়তনামা বলি না, যে মৃত্যুর আগে বা মৃত্যু পথযাত্রীকেও নানা রকম ইচ্ছের কথা জানান। উনি ওনার ইচ্ছের কথা জানিয়েছেন দুটো। কোনোভাবেই ওনাকে বিদেশে নেওয়া যাবে না চিকিৎসার জন্য, অ্যান্ড নাম্বার 2, ওনার হাসপাতালের বাইরে অন্য কোনো হাসপাতালে চিকিৎসা দেওয়া যাবে না। বিশ্বাস হয় আমাদের এই দেশে বসে? একজন প্রেসিডেন্ট তার লাটবহর নিয়ে 55 জন সদস্য নিয়ে শুধুমাত্র হেলথ চেক আপ করতে যায় এই দেশের মানুষ, এই দেশের রাষ্ট্রপতি। হেলথ চেক আপ, কোনো সিরিয়াস রোগের চিকিৎসাও না, জাস্ট চেক আপের জন্য। যার একজন জাফরুল্লাহ, তার হাসপাতালেই চিকিৎসা হতে হবে, মারা গেলে এখানেই যাবেন। কিভাবে একজন মানুষ এমন হতে পারে আমি জানি না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে, এক সময় বলেছি, বিশ্বাস থেকেই বলেছি, কিন্তু যখন মৃত্যুর মুখোমুখি দাঁড়াই বেঁচে থাকার একটা আকুতি কি থাকে না কোথাও? যেখানে গেলে আমি বেটার, উনি ডাক্তার, উনি জানেন যে কিছুটা বেটার কিছু যদি হতে পারে তো একটু গিভ আ ট্রাই। কিন্তু উনি তা করেন নাই, এবারও করেননি, এবং সেই আস্থার জায়গা রেখে মারা গেলেন। আফসোসের ব্যাপার হচ্ছে, জানি না
এই স্বৈরাচার সরকারের পতন কবে হবে? এই স্বৈরাচারের পতনের জন্য কোথাও কোনো একটা কথা, কোনো একটা আলোচনা, কোনো একটা রাস্তার বৈঠক, কোনো একটা রাস্তার ছোট্ট সমাবেশ, কোনো একটা মিছিল, যেখানেই আছে সেখানে জাফরুল্লাহ গেছেন। হ্যাঁ, সব কিছুর পরও আমরা কেউ কেউ তিনি পলিটিক্যালি কারেক্ট ছিলেন কি না সেই আলাপ করতে পারি। আমাদের মনে আসতে পারে উনি রেহানাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে বলেছেন, উনি প্রধানমন্ত্রীর এই যে কয়েকদিন আগে প্রেসিডেন্টের দাওয়াতে গেছেন। আমাদের কারো কারো কাছে পলিটিক্যালি ইনকারেক্ট মনে হতে পারে, কিন্তু এটাই না জাফরুল্লাহ, এটাই জাফরুল্লাহ। উনি রাজনীতি করতে আসেন নাই, সুতরাং ওনার পলিটিক্যালি কারেক্ট হওয়ার কোনো দায়ভার বা দরকার ছিল না। উনি যা বিশ্বাস করেছেন, যা বলেছেন তাই বলেছেন, ইনফ্যাক্ট যা বিশ্বাস করেছেন তাই বলেছেন, সেভাবেই চলেছেন। উনি তো রাজনীতি করেন না। পাবলিক ইন্টেলেকচুয়াল বলে যদি আমরা কিছু মনে করি, এই যে আমরা বুদ্ধিজীবী বলি, এটা ফালতু কথা। ওয়েস্টে যে টার্মটা আসলে আছে, পাবলিক ইন্টেলেকচুয়াল, যারা জনগণের স্বার্থের পক্ষে যেসব ইন্টেলেকচুয়াল অবস্থান নেন। জাফরুল্লাহ চৌধুরী ভুল হতে পারেন তার সিদ্ধান্তের ক্ষেত্রে, ভুল হতে পারেন তার কোনো অবস্থান নেওয়ার ক্ষেত্রে, কিন্তু উনি পাবলিক ইন্টেলেকচুয়াল বলতে যা বোঝায় মোটামুটি উনি সেটাই হয়েছিলেন। খুব তাই মনে হয়। অনেক কীর্তি আছে তার। আমি মন থেকে আশা করি আপনারা জাস্ট একটা সার্চ করলেই পেয়ে যাবেন। একটু জাফরুল্লাহ চৌধুরীকে পড়ি, একটু জাফরুল্লাহ চৌধুরী সম্পর্কে জানি, এটা আমাদের জন্য তার প্রতি কিছুটা হলেও সুবিচার করা হয়। সেই সুবিচারটুকু আমরা যাতে আমাদের জায়গা থেকে করি। কিন্তু ওই যে বললাম, শেখার কি আছে? সমাজে কতগুলো পাগল দরকার থাকে। জাফরুল্লাহ চৌধুরী পাগল ছিলেন। যদি আমরা সুস্থ হই তাহলে উনি পাগল, উনি সুস্থ মানুষ নন। আর উনি যদি সুস্থ হন তাহলে আমরা আসলে কিছুই না, সত্যি কিছু না। এত হিসেব করে, এত করে, এত কায়দা করে আমরা নানাভাবে বাঁচতে চাই, নানাভাবে টিকে থাকতে চাই। জাফরুল্লাহ চৌধুরীগুলো ধারেননি, একেবারেই ধারেননি। একটার পর একটা ঝুঁকি। আমরা কেউ বলি যে কম বয়সে একটা মানুষের এক ধরনের ঝুঁকি নেওয়ার প্রবণতা থাকে, অনেকেই নিতে পারে, নিতে চায়। সেই মানুষগুলো বয়সের সাথে সাথে আস্তে আস্তে আপোষ করতে শুরু করে। উনি করেননি, একেবারেই করেননি। মনে যা এসছে তা বলে দিয়েছেন। সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে একবার কি গ্রেনেড নিয়ে আলাপ করে তার অধীন থেকে গ্রেনেড বেরিয়ে গেছেন, আর মনে হয়েছে বলে দিয়েছেন। অসম্ভব। সবচেয়ে বড় কথা, নিজের মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে, মৃত্যু হবে, উনি ডাক্তার, উনি জানেন কতদিন আপনি ডায়ালাইসিস করে টিকে থাকতে পারবেন। ওই বয়সে ওনার কিডনি ফেলিয়ারও হয়েছে, ওনার যথেষ্ট বয়স তখন। ওই বয়সের পর কতদিন যাবে এটা উনি খুব ভালোভাবে জানেন। এর মধ্য থেকেও দৌড়ঝাঁপ করে দাপিয়ে বেরিয়েছেন। ডায়ালাইসিস, ওনার সাথে আমি কয়েকবার উনি ডায়ালাইসিস স্টেশন ওনার পাশে বসে কাজ করছি, লিখছি, আলাপ করছি, কথা বলছি, নোট নিচ্ছি। ওর মধ্যে বকা দিচ্ছেন, ওর মধ্যে আবার অসাধারণ স্নেহ করতেন যাদেরকে তার কাছে গেছেন। একটা অসাধারণ ওয়ার্ম হার্ট ছিল, আমাকে স্নেহ করতেন, টের পেতাম। ওনার সাথে অনেক গল্প হয়েছে, স্বাধীনতার ইতিহাস নিয়ে ওনার অনেক কিছু বলার আছে। আমি ওনার একটা সাক্ষাৎকারও নিয়েছিলাম স্বাধীনতার ইতিহাস নিয়ে, কিছু না বলা কথা নিয়ে। উনি কোনো ধারেন না কাউকে, উনি যা মনে করেন বলেন। এমএজি ওসমানী সহ উনি একটা হেলিকপ্টারে ছিল, সেই হেলিকপ্টারে ভারতীয় ফাইটার থেকে গুলি করা, সেটা ভূপাতিত করে ফেলার চেষ্টা হয়েছিল। ওনারা বেঁচে গেছেন। অকপটে বলে বেড়ান এই দেশে, অনেকে একটু শব্দ করতে সাহস করে না, কিন্তু উনি করেছেন। আমি এই ভিডিওর হেডলাইন যেটা লিখেছি, আমি খুব গর্ব করে বলতে চাই, আমি খুব গর্ব করি, সত্যিই গর্ব করি। ডক্টর জাফরুল্লাহ আমাকে চিনতেন, ডক্টর জাফরুল্লাহ আমাকে স্নেহ করতেন। আরেকটা জিনিস, যে প্রতিষ্ঠান থেকে ডাক্তার জাফরুল্লাহ পাশ করে ডাক্তার হয়েছেন, ঘটনাচক্রে আমিও সেই প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করে ডাক্তার হয়েছি। গর্বের জায়গা। কিন্তু সর্বোচ্চ কথা যেটা, উনি আমাকে চিনতেন, উনি আমাকে স্নেহ করতেন। যত বকাঝকা করুক, স্নেহ করতেন। এই কথা আমি মৃত্যুর আগ পর্যন্ত বলে যাব।
এটা আমার একটা গর্বের জায়গা।